আসসালামু আলাইকুম, প্রিয় ভাই ও বোনেরা। আশা করি সবাই ভালো আছেন। আমি ক্যাপিটাল ইনসাইট বিডি এবং কলর লার্নিং হাবের পক্ষ থেকে মোহাম্মদ কলর হোসেন আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার ধারাবাহিক অ্যানালিসিস পর্বে। আজকে আপনাদের সামনে আমি যেই কোম্পানিটা নিয়ে কথা বলবো, এটা আশা করি আপনারা A to Z আমার কথাগুলো শুনবেন, না হলে আপনার জীবনের আধা ঘন্টা সময় নষ্ট হলো এই পর্যন্তই। এর চেয়ে তো আর বেশি কিছু না। আপনি একটু দয়া করে আমার কথাগুলো এবং অ্যানালিসিস, এই কোম্পানির অ্যানালিসিসটা A to Z প্রত্যেকটা কথা আপনারা শুনবেন, এটা জানার জন্য, বোঝার জন্য। এটা একটা কেস স্টাডির মতো আমি আপনাদেরকে তুলে ধরছি আর কি। তো যে কোম্পানিটি নিয়ে আলোচনা করব, এটা অনেক আলোচিত কোম্পানি। সাম্প্রতিককালে আমরা দেখেছি টার্নওভার বা ইয়ের মধ্যে টপ এবং তার শেয়ার প্রাইস অনেক বেড়ে গেছিল। সেটা হচ্ছে ফাইন ফুডস। তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলটা বাই দিস টাইম সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা করেন নাই, আশা করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন। এবং আমার আলোচনা যদি ভালো লেগে থাকে, অ্যানালিসিস যদি আপনাদের মনোমত হয়ে থাকে বা কোনো দ্বিমতও থাকে, আপনারা আমাকে জানাবেন। এবং ভালো লাগলে কমেন্টে সেটা মন্তব্য করবেন এবং শেয়ার করবেন বেশি বেশি করে, যাতে সবাই এটা জানতে পারে বা উপকৃত হতে পারে। এবং আমার ক্যাপিটাল ইনসাইট বিডিতে কিছু টুলস আছে, যে টুলসগুলো খুবই effective। আপনারা একটু সময় নিয়ে, আমি অনেকগুলো বাংলা করে ফেলেছি বাই দিস টাইম, আরো কিছু কাজ করছি, আপনারা সেখান থেকে অনেক কিছু হেল্প পাবেন। তো চলুন যাই আমরা ফাইন ফুডস এর, এটা হলো স্টক এক্সচেঞ্জের পারফরমেন্স এবং কোম্পানি স্পেসিফিক তাদের যে ব্যালেন্স শিট, ইনকাম স্টেটমেন্ট এবং অডিট রিপোর্ট, সেটা নিয়ে আমি খুব ইন ডিটেলস আলোচনা না করলে আমি মেন মেন ইস্যুগুলো নিয়ে আপনাদের কাছে তুলে ধরবো, এবং এটা জানার দরকার আছে আপনাদের সবারই। চলুন যাই দেখি ফাইন ফুডের শেয়ার মার্কেটের পারফরমেন্স এবং তাদের ওভারঅল ইয়েটা দেখে আসি। তো স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন যে ফাইন ফুডস, এটার অ্যানালিসিস পিরিয়ড 1 জানুয়ারি 2026 থেকে 25/8/2026 পর্যন্ত। এই ডাটা নিয়ে, আপ টু ডেট ডাটা নিয়ে, আজকে 27 তারিখ হলে, আজকে 26 তারিখ শেয়ার মার্কেট ক্লোজ ছিল, কাজে এটা আপ টু ডেট ডাটা। তো আমরা যদি মার্কেট স্ট্যান্ডার্ড দেখি, কারেন্ট মার্কেট প্রাইস অর্থাৎ লাস্ট 25 তারিখের প্রাইস ছিল 440 টাকা 60 পয়সা। এবং পিরিয়ড রিটার্ন, যারা জানুয়ারি থেকে এ পর্যন্ত ধরে রয়েছে শেয়ারটা, তারা 15.83% গেইন করতে পারছে। এটা আপ ডাউন, এটা যেহেতু আপ ডাউন, এটা অ্যাভারেজ। পিরিয়ড হাই আমরা যদি দেখি, 595 টাকা 90 পয়সা উঠেছিল 24/5/2026-এ, 24/5 অর্থাৎ মে মাসের 24 তারিখে। এবং পিরিয়ড লো গেছে হচ্ছে জানুয়ারির 4 তারিখে 376 টাকা 30 পয়সা। তার মানে আমরা দেখছি অনেক টাকায় বেড়েছে, মানে হাই আর লো এর মধ্যে ডিফারেন্স। মার্কেট ক্যাপিটালাইজেশন যদি আমরা দেখি, 6156.91 মিলিয়ন, অ্যাভারেজ ভলিউম 1,22,278, অ্যানুয়ালাইজ ভলাটিলিটি 24.23। এবং আমরা যদি একটু প্রাইস গ্রাফটা দেখি, অ্যাভারেজ 20 ডেজ অ্যাভারেজ এবং 50 ডেজ অ্যাভারেজ, আমরা দেখছি যে এটা একটু কিছুটা বেল শেপের মতো হয়ে গেছে, বেড়ে আবার কমছে, কমে আবার হালকা উপরের দিকে টান নিচ্ছে, কিন্তু এটা এখন কমার ট্রেন্ডে আছে। রিটার্নের চেহারা ঠিক একই হবে, যেহেতু প্রাইস গ্রাফটা কমছে, কিউমুলেটিভ রিটার্ন এটাও অবশ্যই বেড়ে আবার কমার দিকে যাবে। এবং ভলিউম যদি দেখি আমরা, মাঝে মধ্যে অনেক বেশি ট্রানজাকশন হয়েছে, ভলিউম হয়েছে, যেমন এটা ছিল 16 জুন 2026, সেদিন অনেক বেশি লেনদেন হয়েছে, 5,29,512 ভলিউম। আর একদিন বেশি ট্রানজাকশন হয়েছে, সেটা হলো 17/8-এ 4,39,156, এখন কমে আসছে অনেক, এখন 40,559 এরকম চলে আসছে, কমে আসছে। তাহলে আমরা পারফরমেন্স যদি দেখি, এটা স্ট্রং, ভালো করছে শেয়ার মার্কেটের। তার প্রাইসের যে দেখছি আমরা উঠানামা, হাই লো এর ব্যবধান, এবং বর্তমানেও অনেক উপরের দিকে আছে লো এর চেয়ে, কাজে ওভারঅল পারফরমেন্স ভালো। সেক্টরের চেয়ে পারফরমেন্স ভালো, 6.15% মাইনাস সেক্টর রিটার্ন, এটা ফুড অ্যালাইড সেক্টরের। সেখানে কোম্পানির রিটার্ন দেখাচ্ছে 15.89%। এটা কিন্তু শেয়ারের রিটার্ন বলতে কোম্পানির আয় না, কিন্তু এটা হচ্ছে শেয়ার মার্কেটে যারা শেয়ার কিনেছিলেন, যারা ধরে রাখছিলেন জানুয়ারি থেকে এই পর্যন্ত, তারা এই পরিমাণ রিটার্ন অ্যাভারেজে এখন পর্যন্ত, যে এখন যদি মার্কেটে সেল করে, এই পরিমাণ রিটার্ন তাদের আসবে অ্যাভারেজে। তো আমরা দেখছি সেক্টরের চেয়ে কোম্পানি পারফরমেন্স অনেক উপরে, এটা আর বলার অপেক্ষা রাখে না। এবং জেনারেল ইন্ডেক্সের সাথে যদি দেখি আমরা, স্টকের রিটার্ন 15.83 আর ইন্ডেক্সের রিটার্ন 14.86, এই ক্ষেত্রে কাছাকাছি। কারণ
এর শেয়ারটা গত বছর বেশি বেড়েছিল দাম, তারপরে আবার কমেছে। তাহলে জানুয়ারি থেকে এই পর্যন্ত যদি আমরা ধরি, আপ ডাউন যেহেতু ছিল, অ্যাভারেজ রিটার্ন ইন্ডেক্সের চেয়ে একটু কম। স্টক ভলাটিলিটি 24.15%, আর ইন্ডেক্সের 16%, অর্থাৎ ইন্ডেক্সের চেয়ে এর ভলাটিলিটি একটু বেশি। কোরিলেশন 8.83%, অর্থাৎ ইন্ডেক্সের সাথে মুভ করে মাত্র 8.83%। এছাড়া তার যে আপ ডাউন, এটা কোম্পানি স্পেসিফিক আপ ডাউন। এখানে আমরা যদি গ্রাফ দেখি, তাহলে ইয়ার সাথে খুব একটা মিল নাই। অর্থাৎ কোম্পানি তার নিজের ইনফরমেশনের ভিত্তিতে হঠাৎ নিজে নামছে, নিচে বাড়ছে। এবং আমরা উইন রেট যদি দেখি, স্টকের 54%, ইন্ডেক্সের 55%, এরা কাছাকাছি। এবার একটু আসলে হিস্ট্রিতে আসি, যেটা জানা খুব জরুরি। ফাইন্যান্সিয়াল পারফরমেন্স যদি আপনি একটু তাকায় দেখেন, 21 সালে কোনো ডিভিডেন্ড দেয়নি, 22-এ এসে দিয়েছে 1.5% ক্যাশ ডিভিডেন্ড, 23-এ এসে দিয়েছে 1.25% ক্যাশ ডিভিডেন্ড, 24-এ এসে দিল 10%, 25-এ এসে দিল আপনার 14% ক্যাশ ডিভিডেন্ড। ভালো কথা। তো ডিভিডেন্ড যে দিল, 21-এ দিতে পারেনি, ইপিএস কম ছিল। 22-এর ইপিএস কিন্তু একদম কম, 0.02, অর্থাৎ 2 পয়সা। তারপরে 23-এর ইপিএস 0.07, 24-এ এসে জিপিএস হঠাৎ করে ইপিএস বেড়ে 0.88 হয়ে গেল। এবং 25-এ তো একদম আলাউদ্দিনের চেরাগ, 4.18, 4.18 ইপিএস। মারাত্মক গ্রোথ। এখানেই আছে শুভঙ্করের ফাঁকি, একটু আপনাদেরকে দেখাচ্ছি আমি এই জিনিসটা। তাহলে আমরা ইপিএস এর অবস্থা দেখলাম। 21 সালে লস ছিল 0.11, তারপরে 2 পয়সা, 7 পয়সা, 24-এ 88 পয়সা, 25-এ আসে হলো 4.18। এবং ডিভিডেন্ড দিয়েছে, 21-এ দেয়নি, 22-এ দিয়েছে 1.5%, 23-এ 1.25%, 24-এ এসে দিল 10%, 25-এ এসে দিল 14%। তাহলে 26-এ আরো বেশি ভালো দেওয়ার কথা, কারণ যেহেতু অনেক আয় বেড়েছে। আমরা যদি একটু দেখি, 9 মান্থের ইপিএস হচ্ছে 7.78। গত বছরের ইপিএস, 25 সালের ইপিএস ছিল 4.18। আর এই 9 মাসের ইপিএস হয়ে গেল, 9 মাসের ইপিএস 7.78। আচ্ছা, এটার মধ্যে হিস্ট্রি আছে, যেটা আমি আপনাদেরকে দেখাবো, এটাই বোঝার ব্যাপার আছে। তাহলে আর এই ম্যাট্রিক্স গুলো আর আমি আলোচনা করলাম না। এবার একটু শেয়ার হোল্ডারের চিত্রটা দেখি, এখানে ভয়ঙ্কর তথ্যটা একটু পাবেন আপনারা। একটা কোম্পানি দেখেন, এই কোম্পানিটা রান করতেছে, তার টোটাল ক্যাপিটালের পাবলিকের কাছে আছে 63.25% শেয়ার। যদি লেটেস্টটা ধরি আমরা, 31/7/26-এর ফিগার। ইনস্টিটিউশনের কাছে আছে 22.83% শেয়ার। আর ডিরেক্টর, স্পন্সর, যারা এই কোম্পানিটা প্রতিষ্ঠা করেছে, তাদের কাছে আছে মাত্র 13.92% শেয়ার। তাহলে আর শেয়ার গুলো কি হলো? গ্রাজুয়ালি ইনারা কোম্পানি, যারা মালিক, যারা করছিল, যারা এই স্পন্সর ডিরেক্টররা যারা কোম্পানিটা চালু করছে, তাদের যে শেয়ার নেওয়া ছিল 10 টাকা করে, বা কখনো টাকা ঠিক মতো এটা দেয় কি দেয় না, এটা আমরা জানি। এটা যেহেতু ব্যাংকার ছিলাম, এর ফাঁকফোকর গুলো আমি ভালোভাবে জানি, কিভাবে কি করে। আমি আর এখানে ওপেন বললাম না। তো যাই হোক, সেখান থেকে তাদের যে শেয়ার ছিল, সেই শেয়ার কিন্তু তারা গ্রাজুয়ালি বিক্রি করে ক্যাশ করে নিছে। কারণ একটা কোম্পানি যখন মার্কেটে শেয়ার ছাড়ে, অবশ্যই এই 15% বা এই 13-14% শেয়ার রেখে, নিজেদের হাতে রেখে কখনো আইপিওতে আসতে পারবে না। এটা এসইসি বা সিইসি পারমিশন দেওয়ার কথা না। তাহলে কি হয়েছে, তাদের শেয়ার ছিল তাদের কাছে, যখন ইস্যু করে তাদের কাছে হয়তো ছিল 70% তখন, বা 60% ছিল। তাহলে এই শেয়ারগুলো কোথায় গেল? গ্রাজুয়ালি তারা বিক্রি করছে। মার্কেটে যখন দাম বাড়ছে শেয়ারের, তখন গ্রাজুয়ালি তারা পারমিশন নিয়ে বা বিভিন্নভাবে বিভিন্ন সময় বিক্রি করতে করতে এই শেয়ারগুলো চলে আসছে পাবলিকের কাছে আর ইনস্টিটিউশনের কাছে ঘুরে ফিরে, এবং তাদের পোর্শনটা কমতে কমতে এখন 14%। আচ্ছা, এটা একটা বিষয়, মার্ক করার বিষয়। আর এটা যদি আমরা 4 বছরের গ্রাফ দেখি, 3 বছরই ছিল কাছে, একেবারে কাছাকাছি। হাইয়েস্ট 359 উঠেছিল এটা 25 সালে। কারণ 25 সালের ইপিএস বেড়েছিল, যেহেতু তার আগে তো প্রাইস কম ছিল, ম্যাক্সিমাম 216, তারপরে 131 ছিল। আচ্ছা, আর এই 26 সালে এসে উঠে গেল 561 টাকা, হাইয়েস্ট মান্থলি এভারেজ। ম্যাক্সিমাম 561 টাকা 29 পয়সা মান্থলি এভারেজ। কোন মাসে উঠেছিল? এটা মে মাসে। এটা মে মাসে 561 টাকা 29 পয়সা এভারেজ প্রাইস। তাহলে ইয়ারলি আমরা দেখলাম যে এটার আর বেশি কিছু বলার নাই। রিস্ক ভোলাটিলিটি, ভ্যার হচ্ছে 1.90, আর সি ভ্যার 3.42। যেহেতু শেয়ারটা এটার আহ, কি বলবো, বেড়ে তারপরের দিকে কিন্তু খুব বেশি আর পরে সুইং করেন নাই, যে কারণে ভ্যার আর সি ভ্যার কম আসছে এখানে।
আচ্ছা, এখন আমি আসল তথ্যে আসি, যেটা মেন ফাইন্ডিং। তাহলে কোম্পানি এখন এ ক্যাটাগরির শেয়ার, যেহেতু 10% ডিভিডেন্ড দিয়েছে তার আগের বছর, আর গত বছর দিয়েছে 14%। এই কোম্পানির পেড আপ ক্যাপিটাল কিন্তু অনেক কম, মাত্র 13 কোটি বা 14 কোটি বলতে পারেন পেড আপ ক্যাপিটাল। মার্কেট ক্যাপিটালাইজেশন অনেক বেশি, কারণ কি শেয়ারের দাম যে বেশি, 440 টাকা কারেন্ট মার্কেট প্রাইস গেছে, এখানে 440 টাকা দেখলাম তো, হ্যাঁ। কাজেই মার্কেট ক্যাপিটালাইজেশন বেশি, যেহেতু শেয়ারের দাম বেশি। আচ্ছা, এখন যেটা নিয়ে আমি আলোচনা করব এই পার্টটা মনোযোগ দিয়ে শুনবেন। আমি ইনকাম স্টেটমেন্ট থেকে কিছু তথ্য এখানে নিয়েছি, যেটা যেটা আপনাদের সবার জানার ব্যাপার আছে। তো এইটা আগে আলোচনা করি, এরপর আমার প্র্যাকটিক্যাল একটা অভিজ্ঞতা শেয়ার করব, করে তারপর আমি কনক্লুশনে যাব। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন আপনারা। তো এইখানে আমরা যদি দেখি, টোটাল অ্যাসেট 24-এর চেয়ে 25-এ বেড়েছে হচ্ছে 32%, প্লাস শেয়ার হোল্ডার ইকুইটি এটা বেড়েছে 29.5%। কারণ কি, আয় অনেক হয়েছে, রিটেন আর্নিংস অনেক বেড়েছে, এই জন্য দেখাচ্ছে যে শেয়ার হোল্ডার্স ইকুইটি বেড়েছে। কত পার্সেন্ট? 29.5%। ভালো, গুড। আচ্ছা, রেভিনিউ, রেভিনিউ বেড়েছে, রেভিনিউ ফিগারটা এখানে মিসিং হয়েছে, যাই হোক। নেট প্রফিট আফটার ট্যাক্স এটা বেড়েছে, আগে ছিল 58.47 মিলিয়ন, 2025-এ হয়েছে, আর 24-এ ছিল 12.35 মিলিয়ন। তাহলে কত পার্সেন্ট বাড়লো? 373.5% প্রফিট বেড়েছে 24 থেকে 25-এর মধ্যে। তাহলে এটা একটা আলাউদ্দিনের চেরাগ বলতে হবে, যে হঠাৎ করে কি এমন হলো কোম্পানি 24 সাল আর 25 সালের মধ্যে এত বছর প্রফিট করে নাই, হঠাৎ করে আসে 24-এর থেকে 25-এর মধ্যে 373%, 73 বা 74% প্রফিট, 374% প্রফিট করে ফেললো কোম্পানি। ভেরি গুড, অনেক ভালো পারফরমেন্স। ইপিএসও তাই 375% বেড়েছে, কারণ যেহেতু আয় বেড়েছে, ইপিএসও সেই রেশিওতে মোটামুটি বাড়ে। নেট অ্যাসেট ভ্যালু 29% বেড়েছে, স্বাভাবিক কাজ, কারণ যেহেতু আয় বেড়েছে, আয় বাড়লে তার রিটেন আর্নিংস বাড়বে, বেড়ে এটাও বাড়বে। কারেন্ট রেশিও কমেছে 20%, অর্থাৎ 11 ছিল, 11.02 টাইমস ছিল 24 সালে, 25 সালে হচ্ছে 8.74। তারপরেও এটা এক্সেস, 3% 4% থাকলেই স্ট্যান্ডার্ড, এটা তারপরে এক্সেস। আচ্ছা, ডেট টু ইকুইটি রেশিও খুব একটা লোন নাই, 28% বেড়েছে আর কি, তাও 0.7 ছিল বা টাইম ছিল, এবং 25-এ আসে সেটা 0.09, সামান্য বেড়েছে 28.6%, কিন্তু ভেরি লো, খুব অল্প আছে। রিটার্ন অন ইকুইটি, অর্থাৎ যারা ইনভেস্ট করেছে এখানে, যারা ইনভেস্টর, যারা যাদের শেয়ার আছে, তাদের সেই অনুপাতে রিটার্ন অন ইকুইটি হচ্ছে 28.56। এটা হচ্ছে যে টোটাল ইকুইটি ক্যাপিটাল, কিন্তু আপনি আমি যে শেয়ার কিনতেছি যে দাম দিয়ে, সেটার সাথে হিসাব করলে কিন্তু এটা হবে না। এটা হচ্ছে ওই কোম্পানির ব্যালেন্স শিটে যে পরিমাণ ইকুইটি দেখানো আছে, অর্থাৎ অরিজিনাল শেয়ার ইস্যু করে বা প্রিমিয়ামে এবং রিটেন আর্নিংস থেকে যে আর্নিংসটা হয়েছে, যে টোটাল যে ইকুইটিটা বিল্ড আপ হয়েছে, সেই ইকুইটির অনুপাতে তার আয়টা, তার নেট প্রফিটকে ওটা দিয়ে ভাগ করছে। এটা কিন্তু আমরা শেয়ার মার্কেটে যে তার যে রেটে ট্রেড হচ্ছে সেটার সাথে, বা মার্কেট ক্যাপিটালাইজেশনের সাথে এটার কোনো মিল নাই। আসল মজাটা হলো এইখানে, এই যে অডিটরস ওপিনিয়ন, কোয়ালিফাইড ওপিনিয়ন, মাল্টিপল ইস্যুস, অডিটর এখানে বেশ কিছু পয়েন্ট তারা হাইলাইট করেছে, যেটা খুবই ক্রিটিক্যাল, খুবই ক্রিটিক্যাল। অর্থাৎ আমরা যে ভিত্তিতে, তা সে যে প্রফিটটা ডিক্লেয়ার করছে, যে এই কোম্পানি প্রফিট 373% বেড়েছে, তার ইপিএস হয়েছে কত? তার ইপিএস আমরা দেখলাম 4 টাকা 18 পয়সা 2025 সালে। 2025 সালে 4 টাকা 18 পয়সা ইপিএস, আর 24-এ ছিল মাত্র 88 পয়সা। তাহলে এত গুণ বাড়লো, কোথার থেকে বাড়লো? বিজনেস করে বেড়েছে, ভালো কথা। এবার অডিটর কি বলছে আমরা একটু দেখি আর কি। এইখানে হচ্ছে মেন ইস্যুটা, নাম্বার ওয়ান ইস্যু বলছে ক্যাশ ট্রানজাকশন, আনভেরিফাইবল রেভিনিউ অ্যান্ড পারচেজ। অর্থাৎ এই কোম্পানি বলছে যে তার যে কেনা বেচা হয়,
সে কিনেও নগদে, বিক্রি করেও নগদে। এই 2025 সাল বা 24 সালে আসে, যদি আপনি বলেন 2025 সালে আসে, এটা যেহেতু 2025 সালের আমি ব্যালেন্স শিট এবং ইনকাম স্টেটমেন্ট নিয়ে কথা বলি, যে আমার সব ট্রানজেকশনই ক্যাশে হয়। এটা কতটুকু বিশ্বাসযোগ্য এটা বুঝতে হবে। তো এই প্রসঙ্গেই আমি একটা প্র্যাকটিক্যাল একটা উদাহরণ, এখানে রেভিনিউ রিপোর্ট করছে এরা, যে এত কোটি টাকা রেভিনিউ হয়েছে, কত, 11,88,98,990 টাকার তারা সেল করেছে। এই সেল এত টাকা সেল করেছে, যার অধিকাংশই নগদে। এবং এই সেলের বিপরীতে তারা যে পারচেজ অফ র মেটেরিয়াল কিনছে, এই যে এত 3,79,37,850। আবার এই যে আরেকটা কস্ট অফ গ্যালারিং পারচেজ, অর্থাৎ এখানে মাছের পোনা টোনা কিনছে, এটার হচ্ছে 2,62,41,950। এই যে এত টাকা পারচেজ করছে, তো এত বড় পারচেজ আর এত সেল করছে, সব বেশিরভাগই ক্যাশে, বেশিরভাগ। এইখানে ডাল মে কুছ কালা হ্যায়। আমি এখন একটা প্র্যাকটিক্যাল, আমার প্র্যাকটিক্যাল জীবনের আমি একটা এক্সপিরিয়েন্স বলি, আপনারা শুনবেন একটু দয়া করে। তা আমি তো ব্যাংকার ছিলাম, ধরেন 2005 সালের ঘটনা বলছি, যখন আমি একটা ব্যাংক সুইচ করে আর একটা ব্যাংকে জয়েন করলাম। যে ব্যাংকে জয়েন করলাম, সে ব্যাংকটা নতুন ব্রাঞ্চ, আমি জয়েন করার 4 মাস আগে ওপেন হয়েছে। তো আমি ওখানে সিনিয়র অফিসার হিসেবে জয়েন করলাম। আর আমি যে ওখানে ম্যানেজার সাহেব আমাকে জিজ্ঞেস করলো কোন 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 ডিপার্টমেন্টে কাজ করার অভিজ্ঞতা আছে। আমি বললাম যে মোটামুটি আমি সব সেকশনে কাজ করতে পারবো, আপনি যেখানে দেন। তো যাই হোক, প্রথমে বললো যে ঠিক আছে, তাহলে তুমি ক্রেডিটের প্রপোজাল। একটা লেডি অফিসার আছে, সেও বেশ মেধাবী, অন্য একটা ব্যাংক থেকে আসছে, কিন্তু সে কমার্স ডিসিপ্লিনের না। যে কারণে কিছু ফাইনান্সিয়াল টার্ম বা এই অ্যাকাউন্টিং টার্ম নিয়ে তার কিছুটা সমস্যা ছিল। তো আমি আসি দেখি যে সে প্রপোজাল পাঠাতে হবে হেড অফিসে, নতুন ব্রাঞ্চ, প্রপোজাল না পাঠালে তো আয় হবে না। তো প্রপোজাল নিয়ে হিমশিম খাচ্ছে, সে কি করতে হবে। তো আমরা তো এসএমই প্রপোজাল গুলো, ছোট প্রপোজাল গুলো, যেটা হয়তো 25 লাখ, 30 লাখ, 40 লাখ বা 50 লাখ পর্যন্ত সেই সময়। তো এই ছোট প্রপোজাল গুলো কাস্টমাররা কিন্তু কোনো হিসাব টিসাব ঠিক মতো মেনটেন করে না। তো কি করে, আসে ম্যানেজারের, আমরা ভিজিট করে আসি, আসি দেখি যে ব্যবসা ট্যাবসা যেটুকু দেখে যদি মনে হয় যে পজিটিভ, যে লোন দেওয়া যাবে, তাহলে আমরা আগে আগে সিদ্ধান্ত নিই যে লোন দিব। তারপরে কি করি, তারপরে কাগজ তৈরি করি। কিরকম কাগজ তৈরি করি, তো কাস্টমার তো একটা অ্যাপ্লিকেশন দিবে ম্যানেজারের বরাবরে, তার কি পারচেস কত, সেল কত, তার প্রফিট কত হয়েছে, তো এগুলো হিসাব তো ওরা টালি খাতায় রাখে, ও তো হিসাব ওইভাবে রাখে না। তো প্রপোজাল পাস করতে হলে তো আমাদেরকে অর্গানাইজ করতে হয়। তো এসএমই অ্যাপ্লিকেশন ওইটার মধ্যে দেখাতে হয় সবগুলো, তার সেল কত, তার কি কি সে পারচেস করছে, তার আহ, বেতন কত দেয়, অন্যান্য বিদ্যুৎ বিল সেই অপারেটিং অন্যান্য যে খরচগুলো দিয়ে তার প্রফিট কত হয়, তার আবার রেশিও করতে হয়। এগুলো বিভিন্ন বিষয়গুলো আছে। তো এগুলো ব্যাংকারদেরকে করতে হয়, কাস্টমাররা করে দেয় না। কাস্টমারকে চাইলে ওই সে জমির দলিল দেয়, আর হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট, অন্য ব্যাংকের লেনদেন করা থাকলে সেই স্টেটমেন্ট দেয়। আর মুখে শুনতে হয় সে কি করে, কার কাছে বিক্রি করবে, কার কাছে টাকা পাবে, বা ওর কাছে কে পায়, এগুলো মুখে শুনে টুনে নিয়ে এগুলো বানাতে হয় প্রপোজাল। তো আমার ওই লেডি অফিসার, আমার জুনিয়র, সে অফিসার হিসেবে, আমি সিনিয়র ওখানে। তো আমি জয়েন করছি, করার পর দেখি যে সে খুব হিমশিম খাচ্ছে এই অ্যাপ্লিকেশন বা এই প্রপোজাল একটা হেড অফিসে পাঠাতে হবে। তা আমি তখন ওরে একটা উল্টা সিস্টেম দেখাই দিলাম। আমি বললাম যে আপনার কি সিদ্ধান্ত, মানে আমি নতুন জয়েন করছি না। তো বলছে লোন দিবেন না দিবেন না, তো বলছে হ্যাঁ দিব। তাহলে লোন দিবেন, তো কত টাকা লোন দিবেন, তো এত টাকা লোন দিবেন। তা বললাম যে তাহলে আপনাকে মোটামুটি হেড অফিস কি চাই, হেড অফিস চাই যে 25%-এর মতো বা 20%-এর মতো আমাকে নেট প্রফিট দেখাতে হবে, আর 30-35% আমাকে গ্রস প্রফিট দেখাতে হবে, এবং সেই অনুপাতে আমার সেলস সাজাতে হবে। তার অপারেটিং কস্ট, তার বেতন টেতন, এগুলো সব আর্টিফিশিয়ালি বানাতে হবে। তখন আমি ওকে বুদ্ধি দিলাম যে আপনি হচ্ছে জুনিয়র হলে আমি ওকে আপনি করে বলতাম যে আপনি হচ্ছে উল্টা দিক থেকে জানেন। তো উল্টা দিক কিরকম, আমি বললাম যে আগে প্রফিট ঠিক করেন, তারপরে কস্ট নির্ধারণ করে সব দিয়ে যোগ করে উল্টা দিকে যাবে, তখন সেল বার করবেন, এবং এই রেশিওটা আপনাকে এইভাবে বের করতে হবে। আমি তাকে টেকনিক গুলো শিখাই দিলাম। তো দেখা গেল এইটুকু শিখাই দেওয়ার পরে সে তার প্রপোজাল করতে, আগে যেখানে সে 3 দিন লাগতো একটা প্রপোজাল করতে, সে মোটামুটি 1 ঘন্টার মধ্যে একটা প্রপোজাল বানাই ফেলে। এটা গেল, তার মানে কি,
যেই তথ্যগুলো ব্যাংকের কাছে দেওয়া হলো বা আমরা যে হেড অফিসে পাঠালাম, এইটার আসলে ওইভাবে রেকর্ড নাই কিন্তু ক্লায়েন্টের কাছে। ক্লায়েন্ট তার তালিকাতে রাখে, কিন্তু আমাকে ইয়ার খাতিরে, প্রপোজালের খাতিরে আমাকে জিনিসগুলো গুছিয়ে ওইভাবে তৈরি করে হেড অফিসে দিতে হয়। না হলে হেড অফিস বা যারা এটা অ্যাপ্রাইজাল করবে লোনটা, তারা পাস করবে না। তথ্যগুলো যদি অর্গানাইজ হিসাবে তার প্রফিট লস পার্সেন্টেজ, তার প্রফিট মার্জিন কত, এগুলো সব বিষয়গুলো যদি না দেখা হয়, তাহলে সে লোন সার্ভিসিং করতে পারবে কিনা, এই বিষয়গুলো হিসাব করতে হয়। তার তার হচ্ছে লং টার্ম সলভেন্সি, শর্ট টার্ম সলভেন্সি, তার প্রফিটেবিলিটি, এগুলো দেখতে হয়। তো এইভাবে আমরা হিসাবগুলো করছি। আচ্ছা, এটা গেল একটা ইস্যু। আর একটা, আমি যখন ব্যাংকের ম্যানেজার একটা ব্রাঞ্চে, তখন একটা কোম্পানির, এটা প্রাইভেট লিমিটেড কোম্পানি, পাবলিক না, এটা শেয়ার মার্কেটে সেল হয় না, কিন্তু এটা দুইটা কোম্পানির মধ্যে পার্থক্য হলো খালি একটা শেয়ার বাজারে সেল হয়, এবং যেটার কমপ্লায়েন্সটা একটু বেশি, কিন্তু অলমোস্ট কাঠামো সেম। তো যাই হোক, একটা লোন প্রপোজালে দেখি এই একটা ইয়া দিছে, অডিটেড রিপোর্ট। সে অডিটেড রিপোর্টটা আমি দেখার পরে আমি তো দেখে আমি বললাম যে এই রিপোর্টের মধ্যে এই সমস্যা আছে, কে করছে। তো যাই হোক, একটা অডিট ফার্ম, সে অডিট ফার্মে যিনি করেন আর কি, উনি নিজের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নামটা বলি আমি, কেন একটু ডেটসটা বলতেছে না, মাহবুব ভাই। ওনাকে খালি বললাম যে ভাই, তখন যিনি দিয়েছেন ওনাকে বললাম যে ওনার নাম্বারটা একটু দেন আমাকে। দিয়ে আমি ফোনে কথা বললাম যে ভাই, আপনি তো এটা করছেন তো? হ্যাঁ। তা আমি আমার পরিচয় দিয়ে বললাম যে আমি তো এই ঘটনা, তা আপনার তো এই জিনিসগুলো, এটা তো আপনার তো মিসম্যাচ আছে। তখন বলতেছে আমাকে যে ভাই, কি করব এখন, ব্যাংকের লোকরা চায় যে প্রফিট দেখাতে হবে, ভালো অবস্থা দেখাতে হবে, না হলে লোন দিবেন না আপনারা। তাহলে আপনাকে অ্যাকসেপ্ট করা লাগে। আবার ইনকাম ট্যাক্সে যদি ওখানে যদি প্রফিট দেখানো হয়, তাহলে পরে তারা আবার ইনকাম ট্যাক্স বেশি ধরবে। তো এই জন্য এখন আপনার কাছে অ্যাকসেপ্ট একরকম, ইনকাম ট্যাক্সের কাছে একরকম, আর আর এক রকম হচ্ছে পার্টির কাছে। অ্যাকচুয়ালি ওইটা হলো পার্টি নিজেই জানে আসলে ব্যবসার কি অবস্থা। মানে কোনোটাই সঠিক না, না সরকারের কাছে যেটা সঠিক, না আপনার কাছে যেটা গেছে সঠিক। তা আমার লাগে যে তারপরেও ভাই, আপনি এই জিনিসগুলো আমার নজরে আসছে, আপনি একটু এই মিসম্যাচ গুলো একটু ঠিক করে একটু সামঞ্জস্য করে দেন। আগে বলতে যে ভাই, আগের সাথে যে মিলবে না, তাহলে ভাই আগের সাথে না মিলুক, আপনি যেভাবে হোক, আপনি এই লাস্ট 3 বছরের, আমি যেহেতু এটা প্রপোজাল পাঠাবো, এই 3 বছরের আপনি এইটা সিকোয়েন্স গুলো আপনি একটু ঠিক করে দেন ভাই, ব্যাকডেট দিয়ে আপনি একটু ঠিক করে দেন, কারণ আমি স্যাটিসফাইড হতে পারছি না। তো যাই হোক, উনি ঠিক করে দিলেন। দিয়ে পরে ওই ইতিহাসটা যখন ওইভাবে বললেন, মেন যে আমি যেটা আপনাদেরকে বললাম যে ওইটাও কিন্তু অডিটেড ফার্ম, উনি অডিটেড চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, উনি কিন্তু করে দিচ্ছে এটা কাস্টমার জন্য। তো এইখানে যে কোম্পানির অডিটটা রিপোর্ট দিয়েছে, তারা কিন্তু অডিট রিপোর্ট দিয়েছে, কিন্তু অডিট রিপোর্টের মধ্যে তারা দিলেও তারা কিন্তু হাইলাইট করছে বিষয়গুলো, এবং এটা নজরে আসার মতো বিষয় যে এইখানে এত বড় লেনদেন হয়েছে, এতগুলো, এই লেনদেনগুলো সব ক্যাশে, কোনো অ্যাকাউন্টে লেনদেন হয়নি, তাদের কোনো মেমো ভাউচার নাই। এটা অডিটর বলতেছে, এটা আমার কথা না। আপনি অডিট রিপোর্ট যদি দেখেন তাদের, এটা কিন্তু আমি অডিট রিপোর্ট থেকে নিয়েছি। আপনি তাদের 32 থেকে মোটামুটি 46 48 পেজ পর্যন্ত যদি পড়েন ওনাদের অ্যানুয়াল অডিট রিপোর্টে 2025 সালে, তাহলে এগুলো দেখতে পাবেন। তাহলে আমি যেটা বুঝাতে চাইলাম, যে ব্যাংকের স্টেটমেন্টে যখন আমরা ব্যাংকে প্রফিট, লোন পাস করার জন্য প্রফিট দেখে পাস করি, ঠিক এখানেও কিছুটা এরকম হয়ে থাকতে পারে। এখন এই কোম্পানির লোকজন যারা আছে, শুনলে তো আমাকে ফায়ার করে দিবে। আমি সরি, এটা কিন্তু আমি বলছি না যে এখানে এরকম মিস রিপোর্টিং হয়েছে, আমার কথা না কিন্তু, এটা অডিটরের কথা। এই যে এখানে বলছে অলমোস্ট অল ট্রানজেকশন ইন ক্যাশ, নো রিলায়েবল সাপোর্টিং ইনফরমেশন নাই, এটা অডিট রিপোর্টে বলছে। এবং আমি অডিট রিপোর্ট পড়ে দেখছি, অডিট রিপোর্ট থেকে নিয়েছি এগুলো আমি। আচ্ছা, তারপরে বলছে রেভিনিউ, ট্রেড রিসিভেবল, পারচেজ, কস্ট অফ গুডস সোল্ড এন্ড ট্রেড পেবলস মে বি মিস স্টেটেড। এটা অডিটরদের কথা। বলছে এখানে যে আয়, রেভিনিউ, যে খরচগুলো যেগুলো দেখানো হয়েছে, এগুলো সঠিক নাও হতে পারে। আচ্ছা, এটা গেল প্রথম পয়েন্ট, এটা কিন্তু খুব ভাইটাল পয়েন্ট। যে তথ্য যেটা দিয়ে ইপিএস বলছে যে এটা আমার এত ইপিএস হয়েছে,
সেই ইপিএস কি আসলেই সেটা হয়েছে কিনা, তার যে ভিত্তি, তার যে রেকর্ড, ওই যে আমি ব্যাংকের লোন পাস করার মতো আমি বললাম যে আমি হচ্ছে তাকে পাস করাবো তার লোনটা, এই জন্য তার 25% আমি নেট প্রফিট মার্জিন রাখলাম, বা 20% নেট প্রফিট মার্জিন রাখলাম, 35 বা 40% তার গ্রস মার্জিন করলাম, ওইভাবে উল্টা দিক দিয়ে আমি অন্যান্য খরচগুলো সাজিয়ে আমি সুন্দর করে প্রপোজাল পাঠিয়ে দিলাম। তা ব্যাপারটা এরকম কিছুটা হয়েছে কিনা এইটা দেখার বিষয় আছে। আরো কি পয়েন্ট আছে এখানে? ইস্যু টু, বায়োলজিক্যাল অ্যাসেট বলতেছে যে এটা আইএএস স্ট্যান্ডার্ড অনুযায়ী এগ্রিকালচারাল প্রোডাক্টের ক্ষেত্রে আপনার ফেয়ার ভ্যালু মেজারমেন্ট করতে হবে, অর্থাৎ বর্তমানে ওইটার দাম কত আপনি কস্ট প্রাইস ধরে এখানে হিসাব করে রেখে দিয়েছেন, হিস্টোরিক্যাল কস্ট। অডিটর বলতেছে এইটা এইটা স্ট্যান্ডার্ড অনুযায়ী হয়নি, অর্থাৎ আপনার যে খরচগুলো দেখাইছেন এগুলো হিস্টোরিক্যাল, তার মানে এগুলো চেঞ্জ করেনি খুব একটা, ফিগার আগে ইয়ার মধ্যে বসায় রেখে দিয়েছে, ওই একই ফিগারে চালিয়ে দিয়েছে, যেটাকে আমি আমার বিশ্বাস। ইনভেন্টরি আনএবল টু ভেরিফাই, ইনভেন্টরি এটা যেটা দেখাচ্ছে এটা ভেরিফাইবল না। তারপরে আর কি বলছে? ভায়োলেশন অফ ইনকাম ট্যাক্স বলছে যে স্যালারি, ওয়েজেস, অ্যালাউন্স যা দেওয়া হয় কর্মচারীদের, বেতন টেতন সব নগদে দেওয়া হয়, পেড ইন ক্যাশ, নট থ্রু ব্যাংক চ্যানেল। তো এই যুগে আসি, যদি আপনি একটা কোম্পানি, একটা লিমিটেড কোম্পানি, তার যদি বলেন আমি সবার আমি বেতন দিয়ে আমি হচ্ছে হাতে হাতে, ব্যাংকে কোনো অ্যাকাউন্ট নাই, আমি বেতনও দিই হাতে হাতে, আমি উম, কেনাকাটাও করি নগদে, বস্তা নিয়ে টাকা নিয়ে আসে লোকে আমার কাছে মাল কেনার জন্য, আবার আমি মানুষের কাছ থেকে মাল কিনে আমিও বস্তা নিয়ে টাকা নিয়ে যাই মাল কিনে নিয়ে আসি, আমি ব্যাংকিং চ্যানেল ব্যবহার করি না। হাউ ইট ইজ পসিবল? আচ্ছা, এখানে আরেকটা ইস্যু, পেড আপ ক্যাপিটাল কম, এটা জেনারেল রিকোয়ারমেন্ট, এটা এটা এসিসি রিকোয়ারমেন্ট, এটা এমন কোনো ইস্যু না। পেড আপ ক্যাপিটাল কম, পেড আপ ক্যাপিটাল কম হতেই পারে কারণ শুধুমাত্র ব্যাংক বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যাদের দেখবেন যে ওনার সিকিউরিটি বা স্পন্সরদের অংশ অল্প, 2%, 3%, 4%, এরকম। আর বাদ বাকি পরের পরের টাকায় পোদ্দারি করে ব্যাংক, পরের টাকায় পোদ্দারি করে ব্যাংক, অন্যের ডিপোজিটরদের মানি নিয়ে ব্যবসা করে। ব্যাংকিং ব্যবসা বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আলাদা, কিন্তু ইয়ার ক্ষেত্রে সাধারণত নিজেদের টাকা এখানে থাকে। কিন্তু এখানে অ্যালার্মিং যেটা আমি দেখে আসলাম যে শেয়ার হোল্ডার পজিশনে যে মাত্র 14%-এরও কম শেয়ার আছে স্পন্সরদের কাছে, বাদ বাকি সব পাবলিকের কাছে আর হলো ইয়ার কাছে। এইটা অ্যালার্মিং, যে যারা ওনারা তৈরি করেছে কোম্পানি, তারা নিজেদের শেয়ার বিক্রি করে টাকা তুলে নিয়েছে, প্রফিট বিজনেস করে কি প্রফিট করবে, শেয়ার বিক্রি করে ক্যাপিটাল গেইন করে নিছে। আচ্ছা, গ্রাচুইটি প্রভিডেন্ট ফান্ড নন কমপ্লায়েন্স, কোনো কোম্পানির কোনো এমপ্লয়ীদের গ্রাচুইটি কোনো ফান্ড রাখে না, কারণ যেহেতু নগদে বেতন দেয় এটা কোনো বালাই নাই, কিন্তু এটা সরকারি নিয়ম ভাইলাইট। তারপরে ক্যাপিটাল মার্কেট স্টেবিলাইজেশন ফান্ডে বলছে টাকা ট্রান্সফার করছে, কিন্তু তার অ্যাকাউন্টিং বা সেই হিসাবটা ঠিক মতো হিসাবের খাতায় আসে নাই, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট মে বি মিসস্টেটেড বলছে অডিটর, এটা এটা অডিটরদের কথা, যে এটা বলছে এরা যে আমরা এই টাকাটা ইয়াতে পাঠাইছি, কোথায়, এই ফান্ডটা আনডিভিডেন্ড, আনডিক্লেয়ার্ড, আনপেড বা সরি আনক্লেম ডিভিডেন্ড, এই অংশটা আমি শেয়ার মার্কেটে, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বা ঢাকা স্টক এক্সচেঞ্জে আমি পাঠিয়েছি, এই ফান্ডে, ক্যাপিটাল মার্কেট স্টেবিলাইজেশন ফান্ডে আমি ট্রান্সফার করছি ফান্ডটা। কিন্তু সেটার জন্য যে হিসাবের মধ্যে দেখানোর কথা, এই যে 8,99,772 টাকা, যদি এটা খুব বেশি বড় ফিগার না, কিন্তু এটা সেভাবে দেখানো হয় না। তাহলে ব্যালেন্স শিট অ্যানালিসিস অলরেডি আমরা বলে দেখা আসছি, এখানে শুধু বলি যে 24 আর 25-এর মধ্যে আপনার প্ল্যান্ট প্রপার্টি প্ল্যান্ট বাড়ে নাই, কমেছে 0.07%। রাইট অফ ইউজ অ্যাসেট, এটা তো লিস্টে জানার সময় থাকে, এটা কমেছে 47%। ক্যাপিটাল স্টক অ্যান্ড প্ল্যান্টেশন অ্যান্ড লাইভ স্টক, এটার কোনো চেঞ্জ হয়নি 24-25-এ, তাই এটা কোনো হয়? আপনি আমাকে বলেন, ক্যাপিটাল স্টক বা প্ল্যান্টেশন অ্যান্ড লাইভ স্টক, অর্থাৎ আমার যদি মাছ টাছ থাকে, আমার যদি গরু ছাগল থাকে, ডেরি ফার্ম, তো এইগুলোর প্রাইস কি একই থাকবে 2 বছর, 24 আর 25 সাল, এটা কি হয় কখনো? সেম ফিগার। আচ্ছা, তারপরে ধরে নিলাম যে এখানে যেহেতু প্ল্যান্টেশন আর লাইভ স্টকের এটা ক্যাপিটাল স্টক বলছে, আমরা ধরে নিলাম যে এটা ইনভেন্টরি না, এটা ফিক্সড অ্যাসেট, তো জমি জমা ধরে নিলাম আর কি, সমস্যা নেই। ঠিক আছে, এটা ধরে নিলাম আমরা যে এটা যেহেতু নন কারেন্ট অ্যাসেট বলছে, আমরা ধরে নিলাম যে এটা চেঞ্জ হয়নি, ভালো কথা। তাহলে টোটাল নন কারেন্ট অ্যাসেট 0.8% কমেছে, মানে খুব একটা চেঞ্জ নাই।
ইনভেন্টরি, তাহলে যদি তো আপনার টোটাল অ্যাসেটের চেঞ্জ না হয় 2 বছর, টোটাল অ্যাসেটের 2 বছর কোনো চেঞ্জ হয় নাই, টোটাল নন কারেন্ট অ্যাসেট। আচ্ছা, টোটাল কারেন্ট অ্যাসেট যদি আমরা এবার দেখি, টোটাল কারেন্ট অ্যাসেট বেড়েছে 32%, অথচ প্রফিট বেড়েছে আপনার 73%। 373% প্রফিট বেড়েছে, সেম অ্যাসেট সেম সবকিছু। ইকুইটি লাইবিলিটি যদি দেখি, এটা শেয়ার ক্যাপিটাল বাড়ে নাই, যা ছিল তাই, রিজার্ভ ফর বন্ড এটা যা ছিল তাই। রিটেন আর্নিংস বেড়েছে 353.9%। রিটেন আর্নিংস বাড়বেই, কারণ 373% প্রফিট দেখাচ্ছে, সেখান থেকে ইপিএস দিছে, ডিভিডেন্ড দিছে কত পার্সেন্ট, 14% লাভ গত বছর। তাহলে 14% যদি দেয়, তাহলে 14% দিলে পারা বাদ বাকি তার আয়ের 100% যদি ধরি, তাহলে 84% হচ্ছে রিইনভেস্ট হচ্ছে রিটার্ন আর্নিংস। সুতরাং রিটার্ন আর্নিংস বাড়বে, যেহেতু আয় দেখাইছে বেশি। কিন্তু ঘটনা হলো সে আয়টা রিলায়েবল কিনা, এটা হলো বোঝার বিষয় আছে। ডেফার্ড ট্যাক্স লাইবিলিটি কমেছে, কারেন্ট লাইবিলিটিজ এটা 17% বেড়েছে, লিজ লাইবিলিটি কমেছে, ওয়ার্কার্স এগুলো খুব একটা চেঞ্জ নাই। প্রভিশন ফর ট্যাক্স 221% বেড়েছে, কারণ যেহেতু আয় বেড়েছে কালি প্রভিশন ফর ট্যাক্সও বাড়বে, স্বাভাবিক কথা। ট্রেড পেবল এটা 96% বেড়েছে, অর্থাৎ আপনার টাকা নিছেন, নিয়ে পাবলিকের কাছ থেকে বাকিতে টাকা, শর্ট টার্ম লাইবিলিটি অর্থাৎ বাকিতে ক্রয় করছে, সেটা বেড়েছে 96, তার মানে অলমোস্ট ডাবল হয়ে গেছে 24-25-এর মধ্যে। আর তেমন কিছু নাই। ক্যাপিটাল মার্কেট স্টেবিলাইজেশন ফান্ডের হিসাবে এখানে আলাদাভাবে দেখাই দিছে। আর যদি আমরা ইনকাম স্টেটমেন্ট দেখি, গ্রস প্রফিট এই যে রেভিনিউ বেড়েছে হচ্ছে 62%, 24 সালে ছিল 73 মিলিয়ন, আর 25 সালে হলে 118.90। তাহলে 24 আর 25-এ এত গুণ প্রফিট, কি প্রফিট করলো, কি বিক্রি করলো, এরকম আমি দেখেছি। তাদের ওই যে সব ক্যাশে ক্যাশে দেখালে তো এটা অসুবিধা নাই, ব্যাংকের হিসাবের মতো আপনারা যে কাস্টমারের লোন অ্যাপ্লিকেশন পাস করার মতো। গ্রস প্রফিট এটা 295% বেড়েছে, নেট প্রফিট বেড়েছে 373, সব গুড। গ্রস মার্জিন বেড়েছে 144%, নেট মার্জিন বেড়েছে 192%, রিটার্ন অন ইকুইটি বেড়েছে 225, কারণ যেহেতু আয় বেড়েছে তো এগুলো বাড়বেই, সব এক্সিলেন্ট, সব এক্সিলেন্ট। তাহলে রেভিনিউ বাড়লো 62%, নেট প্রফিট গ্রো করলো 373.5%, গ্রস মার্জিন ইমপ্রুভ হলো 26% থেকে 64%, গ্রস মার্জিন, গ্রস প্রফিট মার্জিন, বিরাট ব্যাপার। রিটার্ন অন ইকুইটি 7 থেকে 28.56 গেল, ইপিএস গ্রো করলো এত পয়েন্ট আসতে 4.18। কিন্তু মেন হচ্ছে কমপ্লায়েন্স ইস্যু, বলছে ক্যাশ ট্রানজাকশন আনভেরিফাইবল, দ্যাট ইজ হাই রিস্ক। নন নন কমপ্লায়েন্স হাই রিস্ক, নন কমপ্লায়েন্স ইনভেন্টরি হাই রিস্ক, এগুলো সব মিডিয়াম। তাহলে আমরা সামারি যদি আমরা একটু এক কথায় বলি, তাহলে কি দাঁড়াচ্ছে যে ফাইন ফুডস লিমিটেড হ্যাজ শোন এক্সেপশনাল ফাইন্যান্সিয়াল পারফরমেন্স ইন 2025 উইথ 373.5% profit growth, but the qualified audit opinion with 7 major compliance issues makes this financial statement unreliable. That is the vital point. যে আপনি বললেন 373% প্রফিট বেড়েছে আপনার ব্যবসায়, কিন্তু এর সাপোর্টিং এ যে সেলস, যে পারচেজ দেখে আপনি হিসাবটা দেখিয়েছেন 373.5%, তার এগেনস্টে আপনি কোনো প্রমাণ দেখাতে পারেন নাই, কোনো ব্যাংকের ট্রানজাকশন দেখাতে পারেন নাই। এই টাকাগুলো আপনি বলছেন নগদে আপনি কিনছেন, নগদে বিক্রি করছেন। কাজীর গরু হিসাবে আছে, গোয়ালে নাই, ব্যাপারটা এরকম। তো এই এখন আপনারা বলতে পারেন যে আর্টিফিশিয়াল এই প্রফিট দেখে ইয়াদের লাভ কি? লাভ আছে। লাভটা হলো এই যে প্রফিট দেখানোর কারণে এই কোম্পানির শেয়ারের দাম আপনার হাইস্ট কত উঠে গেল এই জানুয়ারি থেকে, এই কটা আগেরটা আমি নাই বলি, জানুয়ারির থেকে এর মধ্যে হাইস্ট উঠেছিল 595 টাকা 90 পয়সায়। এই 595 টাকা 90 পয়সা বাড়লো কিসের জন্য? আপনি তো ঢাকা স্টক এক্সচেঞ্জে যখন এই নিউজটা রিপোর্ট করলো যে তার ইপিএস বেড়েছে 0.88 থেকে 4.78 হয়েছে, তাহলে কত গুণ বাড়লো? পাবলিক তখন লাফিয়ে পড়লো, পরে শেয়ার দাম বেড়ে গেল।
এই ফাঁকে দেখেন গা ওরা যারা আছে, আমি সরি টু সে, আমি কারো নাম নিচ্ছি না বা কেউ পার্সোনালি নেবেন না বা ইয়াতে, আমি বলছি এরকম নাও হতে পারে, কিন্তু সাধারণত এরকম হয় যখন বৃদ্ধি পায় তখন নামে বেনামের কিছু শেয়ার যদি থেকে থাকে সেগুলো সেল করে মার্কেট থেকে টাকা তুলে নেওয়া হয়, যেটা আমি আপনার সাধারণ ইনভেস্টর আমরা বুঝতে পারি না। আমরা কিনি, আমরা ভালো প্রফিট দেখে বা আরো দাম বাড়বে বলে যাই দৌড়ে যে ওটা কিনি, কিন্তু আলটিমেটলি যাই দেখা যায় যে পরবর্তীতে যারা একটু লং টার্ম ধরে রাখে শেয়ার, খুব বেশি লং টার্ম এই জাতীয় প্রবলেমের ক্ষেত্রে, যে ঠিক ওই পিকের দিকে যায় কিনেছে তখন আর সে বেচার টাইম পায় না, দেখা যাচ্ছে কমছে কমছে কমছে, তখন মনে করে আবার উঠবে, আমি তখন বিক্রি করবো, এই করতে 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 গ্রাজুয়ালি কমতে থাকে। তো এই ছিল ইনডেপথ আলোচনা। আশা করি আমি কি বোঝাতে চেয়েছি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে কোনো বিষয়ে আমাকে ফ্রি ফ্র্যাঙ্ক জিজ্ঞাসা করবেন। আমি আবারও বলি এটা আমার ব্যক্তিগত মতামত এবং এটা কোনো অ্যাডভাইস নয় যে আপনি এই এই কোম্পানির শেয়ার কিনেন না বা এটা কিনেন। আমি আবারও বলছি, আমি শুধু এখানে বোঝানোর চেষ্টা করলাম যে দুই ক্ষেত্রের এই যে পারফরমেন্স, আমার ব্যাকে হচ্ছে প্রথম একটা কোম্পানি, প্রথম হচ্ছে আমরা দেখি যে তার আয় কেমন। আয় যদি ভালো থাকে, তার ইপিএস ভালো থাকে বিগত দিনের, আমরা কিন্তু ওই কোম্পানিকে ভালো বলেই আমরা এটাকে সিদ্ধান্ত নেই, এবং ওই জাতীয় আয় বাড়ার খবর আসলে আমরা সাথে সাথে রিয়াক্ট করি শেয়ার মার্কেটে, ওই কোম্পানির শেয়ারের দাম বাড়তে থাকে। কিন্তু এর পেছনের হিস্ট্রিটা যদি তার এই যে সেই ইপিএস যে ডিক্লেয়ার করলো, তার যে প্রফিট ডিক্লেয়ার করলো, এটা যদি রিলায়েবল এবং অথেন্টিক না হয় তাহলে প্রবলেম। আমি তো মিস ইনফরমেশনের উপরে আমি ডিসিশন নিলাম, তাহলে তো আমি ক্ষতিগ্রস্ত হব। তো এক্ষেত্রে যারা আমার মনে হয় সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বা ইয়াতে যারা আছে, রেগুলেটরি বডিতে যারা আছে, তারা শুধু দায়সরা গাছের কাজ করে আমাদের আজকে সাধারণ বিনিয়োগকারীদের অনেকের ক্ষতিগ্রস্ত করে ফেলে। তাদের ইনডেপথ মেকানিজম থাকা উচিত। এবং আমি সরি টু সে ঢাকা বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের তাদের ওয়েবসাইটে যে আমি কিন্তু কোনো কোম্পানির ফাইন্যান্সিয়াল কোনো ডাটা পাইনি। যেমন আলিপ ইন্ডাস্ট্রিজের আমি এর আগে অ্যানালিসিসে বলছি, তাদের যে ওয়েবসাইটের অ্যাড্রেস দেওয়া আছে ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে, সেই ওয়েবসাইটের অ্যাড্রেসে ঢুকে না। আমি তখন গুগলে সার্চ করেছি, করে তাদের একটা কোম্পানির গ্রুপের একটা ওয়েবসাইট পেয়েছি, সেখানে যে আমি কিন্তু কোম্পানি স্পেসিফিক আলিপ ইন্ডাস্ট্রিজের কোনো অ্যাকাউন্টস আমি পাইনি, সরি টু সে। তাহলে তাদের ওখানেও অ্যাকাউন্টস ডিসপ্লে করা নাই তাদের ওয়েবসাইটে। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটের মধ্যে তো থাকার কথা না, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে তাদের ওয়েবসাইটে থাকার কথা। আমেরিকার স্টক এক্সচেঞ্জ নিয়ে আমি কাজ করি, আমার অ্যানালিসিস গুলো করি আমার এই প্ল্যাটফর্মে, ক্যাপিটাল ইনসাইট বিডিতে। সেখানে কিন্তু তাদের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে আমি কিন্তু ডাটা আমি পুল করতে পারি আমার এপিআই দিয়ে। তারা ফ্রি এপিআই ইস্যু করে, আমি ফ্রি এপিআই আছে আমার, আমি সেই ফ্রি এপিআই ব্যবহার করে আমি তাদের ডাটা আমি পুল করতে পারি, করে আমি অ্যানালিসিস করতে পারি তারা যে যেটা ফাইলিং করছে তাদের ইয়েতে রিপোর্টটা। তো বাংলাদেশে এই জিনিসগুলো আপনারা যারা বিনিয়োগকারী আছেন, বিশেষ বিভিন্ন ফোরামে, আমি কিন্তু অতি সাধারণ একজন মানুষ, আমি আর প্রফেশনালি আমি কিন্তু ব্যাংকার, আমার ব্রাঞ্চ ব্যাংকিং এর এক্সপিরিয়েন্স, আমি কিন্তু সিকিউরিটি মার্কেট বা ইয়েতে আমার প্র্যাকটিক্যাল, আমি কখনো ডিল করি নাই। আমি পার্সোনাল ব্যক্তি পর্যায়ে আমি শেয়ার কিছু কেনা বেচা করছি বা আমার নিজের, বাট আমি জানি হাউ 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 দে দে ডিল। অ্যাকচুয়ালি আমি জানি এর পুরো মেকানিজম, কারণ এর উপরে আমার বিস্তারিত পড়াশোনা আছে আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায়। আমার এই ফাইন্যান্সের ব্যাকগ্রাউন্ডে আমি অনেক স্টাডি করেছি এটার উপরে, আমার অনেক এর এর ইনডেপথ অনেক কিছু বিষয় আমি ইনশাল্লাহ জানি, আমি বলতে পারি। কিন্তু তারপরে জানার তো কোনো শেষ নেই, আমি নিজেকে গর্ব করছি না যে আমি এক্সপার্ট। আপনারা এখানে যারা আমার কথা শুনছেন তারা অনেকেই অনেকে এক্সপার্ট প্র্যাকটিক্যাল ফিল্ডে আছেন, তাদের কাছে আরো বেশি কিছু আছে। যদি কেউ আপনারা আমার সাথে ইয়া করেন, দ্বিমত পোষণ করেন, সেটাও আমাকে জানাবেন। আর যদি সমাজ পোষণ করেন তাহলে তার বলার কিছু নাই। তো আশা করি আপনারা লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে এটা ইয়ে করবেন, যাতে সবাইকে অবগত করবেন, যাতে সবাই বিষয়গুলো জানতে পারে। এবং রেগুলেটরি পর্যায়ে আপনারা যারা বিভিন্ন ফোরামে কথা বলেন, এই কোম্পানির অ্যাকাউন্টিং এর স্বচ্ছতাটা আগে নিশ্চিত করা জরুরি। যদি এটা নিশ্চিত করা না যায় তাহলে পরে আপনার প্রত্যেকটা সিদ্ধান্তই ভুল হবে। তো শেষ করার আগে আর একটা উদাহরণ দিই। তো একটা মন্ত্রী আসবে ইয়াতে একটা এলাকায়, তো প্রাণী সম্পদ অফিসার, জেলা প্রাণী সম্পদ অফিসার, তার কাছে মেসেজ আসছে পশু সম্পদ মন্ত্রী যাবে এলাকায়, তো উনি যে গরুর হিসাব, কত গরু ছাগল আছে ওই থানাতে হিসাব দরকার, রেডি রাখতে হবে।
জেলাতে আসছে মন্ত্রী, তো ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার থেকে জেলা প্রাথমিক যিনি হলো জেলার যে প্রাণী সম্পদ কর্মকর্তা, উনাকে এই তথ্যগুলো রেডি রাখতে হবে। তো উনি এই একটা থানা কর্মকর্তার কাছে ফোন দিয়েছে, থানার যে থানা অফিসার আছে, যে প্রশাসন আছে, তাকে বলছে যে তোমার থানায় ওইখানে মন্ত্রী যেহেতু প্রোগ্রাম তোমার থানায়, তাহলে তোমার থানার একটা স্ট্যাটিস্টিক্স দাও যে তোমার থানাতে কত গরু আছে, কত ছাগল আছে, অর্থাৎ গবাদি পশুর এটা একটা হিসাব দাও। বলছে, স্যার ঠিক আছে, বলে, তোমার কাছে রেডি আছে? বলছে, না স্যার আমি করে দিচ্ছি। তো যাই হোক, আধা ঘন্টা উনি তখন ওনার ইয়াকে বলছে, কেরানিক বলছে যে ওনার যে অ্যাসিস্ট্যান্ট, তাকে বলছে যে আপনি এই গরু ছাগলের একটা হিসাব নিয়ে এসে দেন আমাকে। তো বলছে, স্যার এরকম তো হিসাব আমাদের কাছে নাই। তো বলছে যে আপনি একটা কাজ করেন, এই যে জানালা দিয়ে যে মাঠ দেখা যাচ্ছে, ওই মাঠে কয়টা গরু আছে আপনি গোনেন। তাহলে স্যার গরু আছে এখানে তো মোটামুটি 15টার মতো দেখা যাচ্ছে। তো ঠিক আছে, তাহলে এই মাঠের আয়তন কত? তো মাঠের আয়তন ধরে নিল যে, বলে 1 বর্গ কিলোমিটার হইলো, হতে পারে। তো 1 বর্গ, তাহলে থানার আয়তন কত? তো বলে স্যার তখন ইয়ার থেকে ইয়া দেখে, ইয়ার বুক থেকে দেখে বলছে থানার আয়তন স্যার আমাদের এত। ম্যাপ দেখে বলছে যে থানার আয়তন, আমাদের এই থানার আয়তন এত। তো যে এক কাজ করেন, 10% জায়গা বাদ দেন, দিয়ে হিসাব করেন ঐকিক নিয়মে যে এই 1 বর্গ কিলোমিটারে যদি 15টা গরু থাকে, তাহলে এত বর্গ কিলোমিটারে কতটা গরু হয়, এইভাবে আপনি হিসাব করেন। করেছে, করে বাস হিসাব রেডি করে দিয়েছে। এর সঙ্গে সঙ্গে ইয়াকে এই হিসাবটা জানাই দিয়েছে হলো জেলা প্রাণী সম্পদ অফিসারের কাছে। তো জেলা প্রাণী সম্পদ বলছে যে এই হিসাব আপনি কিভাবে পাইলেন? এই হিসাব আপনার কাছে তথ্য ছিল? থানা অফিসার বলছে। তো বলছে হ্যাঁ স্যার, এটা তো আমি বলছে আপনি সঠিক করে বলেন কিভাবে বলেন। তবে স্যার আমি এই যে ঐকিক নিয়মে এইভাবে বের করছি। তো বলছে তাহলে আপনার হিসাবটা ভুল হয়েছে কেন স্যার? তো বলছে ওর সাথে আর 3টা যোগ হবে। স্যার আপনি কিভাবে বললেন, বুঝলেন? তো বলছে একটা হলো আপনার যে অ্যাসিস্ট্যান্ট আপনার কাজ করেছে ও এক গরু, আপনি একটা গরু, আর আমি একটা গরু, এই 3টা যোগ করলে পরে আপনার হিসাবটা পারফেক্ট হবে। তো এইরকম হলো অবস্থা যে আমি আমি যার ভিতরে ভিত্তি করে আমি সিদ্ধান্ত নিব যে কোম্পানি আয় করেছে এত, সেই আয়টা যদি আমার ভেরিফাইবল না হয়, অথেন্টিক না হয়, ইপিএসটা যদি অথেন্টিক না হয়, তাহলে আমার সব অ্যানালিসিস বৃথা, আমার সব প্রেডিকশন বৃথা। সরি টু সে, তো এই জাতীয় কোম্পানির যখন হঠাৎ করে একটা কোম্পানি দীর্ঘদিন লসে আছে, হঠাৎ করে তার আলাউদ্দিন চেরাগে পাওয়ার মতো, আপনি দেখেন এর ইতিহাস দেখেন, 24-25-এ আসি প্রফিট মনে করেন যে মানে আকাশচুম্বী হয়ে গেল। তো এটা কি আলাউদ্দিনের চিরাগ পেল? হোয়ার ইজ দ্য প্রফিট কামিং ফ্রম? হোয়াট ইজ দ্য সোর্স? নো সোর্স ডকুমেন্ট। অডিটর বলতেছে যে এরকম কোনো সাপোর্টিং, তার কোনো পারচেজের কোনো ইয়া নাই, ইনভয়েস নাই, তার সেলের কোনো ইনভয়েস নাই। বলছে মুখে মুখে এত টাকা সেল হয়েছে, এত টাকা পারচেস করছে। হাউ রেডিকুলাস! তো ভাই আপনারা আমি অনেক সময় নিলাম, আশা করি আমি কি বোঝাতে চাইছি আপনারা বুঝতে পেরেছেন। তো যে জাতীয় কোম্পানিতে ইনভেস্ট করার আগে, বিশেষ করে আপনারা যারা আমার এই চ্যানেলের সাথে এবং আমার এই অ্যানালিসিস গুলো শুনেন, তারা একটু আমার ক্যাপিটাল ইনসাইড বিডি দেখবেন। ওখানে বিভিন্ন রকম টুলস আছে, আপনি তার আর্নিংস দেখবেন, তার শেয়ার পজিশন দেখবেন, তার বিগত দিনের ডিভিডেন্টের ইতিহাস দেখবেন, সবগুলো আমার ক্যাপিটাল ইনসাইড বিডিতে সুন্দর করে সাজানো আছে তার মেনুর মধ্যে। দেখে আপনি বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার কথা হবে নতুন কোনো ইস্যু নিয়ে। আল্লাহ হাফেজ, বাই ফর নাও।